ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তো এই ঘটনাটি একটি কবরস্থানকে কেন্দ্র করে, কবরস্থানের ঘটনা আর কি। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পলাশ ভাই, এবং পলাশ ভাইয়ের ঘটনাগুলো কিন্তু অনেকটা ভয়ঙ্কর এবং সুন্দর হয়ে থাকে। তো পলাশ ভাই আজকে কবরস্থানের এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, এবং পলাশ ভাই এই ঘটনাটি তার দাদার কাছ থেকে শুনেছিলেন, এবং এই ঘটনাটি আজ থেকে 25-30 বছর আগের ঘটনা। এবং যার সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া তার নাম হচ্ছে করিম ভাই। তো সেই করিম ভাই তিনি আর কি রিক্সা চালক ছিলেন এবং রিক্সা চালাইতেন। যাই হোক, আগে তো এরকম কোনো ব্যাটারি চালিত কোনো রিক্সা ছিল না বা কোনো অটো রিক্সা ছিল না, শুধুমাত্র পা রিক্সা ছিল। তো সেই করিম ভাই তিনি তার গ্রামের যে শহর, মানে জেলার যে শহর, সেই শহরেই রিক্সা চালাইতেন। এমন না যে ওই করিম ভাই ঢাকা শহরে রিক্সা চালাইতেন, এমন না। তিনি তার জেলার যে শহর, তো সেই শহরেই আর কি রিক্সা চালাইতেন। আর এখানে একটা বিষয় হচ্ছে, তো ওই করিম ভাই দিনের বেলা কৃষি কাজ করতেন এবং সন্ধ্যা হলে তিনি রিক্সা নিয়ে বের হয়ে যেতেন। ওই করিম ভাই আর কি দিনের বেলা কখনোই রিক্সা চালাইতো না, কারণ দেখা যায় যে দিনের বেলা ওই রকম কোনো ভাড়া পাওয়া যায় না। সেই কারণে তিনি সন্ধ্যার পর রিক্সা নিয়ে বের হয়ে যেতেন এবং বাড়িতে ফিরতেন রাত 12টা বা 11টা 1টা এরকম দেরিতে তিনি রিক্সা নিয়ে বাড়িতে ফিরতেন। আর সন্ধ্যাবেলা তিনি রিক্সা নিয়ে বের হয়ে যেতেন, কারণ সন্ধ্যার পর নাকি সেই সময় ভালো ভাড়া পাওয়া যেত। যাই হোক, তো সেই করিম ভাই রিক্সা চালাইতো। এরকম একদিন তিনি রিক্সা নিয়ে বের হয়ে যায় সন্ধ্যার পর। তো তিনি তাদের যে টাউন, সেই টাউনে চলে যায়, গ্রামের যে শহর, সেই শহরে চলে যায়। শহরে যাওয়ার পর করিম ভাই ভাড়া পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কেন জানি সেই দিন তিনি কোনো ভাড়া পাচ্ছিল না। এর আগে বা তিনি যেই দিনে রিক্সা নিয়ে বের হইতেন সেই দিনেই তিনি ভালো টাকা ইনকাম করতে পারত, কিন্তু সেই দিন তিনি কোনোভাবেই কোনো ভাড়া পাচ্ছিল না। তো করিম ভাই অবাক হয় যে কী রে, আজকে দেখি আমার রিক্সাতে কেউ উঠতেছে না বা কেউ তো ডাকও দিচ্ছে না। তখন করিম ভাই কিছুটা বিরক্ত হয়ে করিম ভাই মনে মনে ভাবে যে না, এক জায়গায় দাঁড় হয়ে থাকলে হবে না, দেখি আমি অন্য জায়গায় যাই, দেখি ওখানে কোনো ভাড়া পাই কি না। এখানে হয়তো কোনো আজকে ভাড়া পাবো না, তো অন্য সাইডে চলে যাই। আর এদিকে কিন্তু রাত হয়ে যাচ্ছে, প্রায় এশার নামাজের সময় হয়ে গেছে বা এশার নামাজের আজান দিয়ে দিবে, এইরকম পরিমাণ একটা রাত হয়ে গেছে। তো ওই করিম ভাই কী করলো, ওখান থেকে তো অন্য কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করে। তো তিনি যাচ্ছিলেন, যাওয়ার পর এক পর্যায়ে ঈশান নামাজের আজান বা ঈশান নামাজের সময় হয়ে গেছে। তো তিনি মনে মনে ভাবে যে আজকে এটা কী দিন, আমি বুঝতেছি না, যে এরকম বেরো হলাম, আজকে দিকে একটা ভাড়াও পাচ্ছি না, কারণটা কি? আরও তো রিক্সা চলতেছে, তো তারা তো ভাড়া ঠিকই মারতাছে, তো আমি কেন পাচ্ছি না ভাড়া? এরকম করে ওই করিম ভাই
ভাবতে থাকে এবং রাত যখন 9টা হয় তখন করিম ভাই ডিসিশন নেয় যে না, তিনি আর সেই দিন রিক্সা চালাবে না, হয়তো তার কপালটাই খারাপ, তিনি বাড়িতে চলে যাবে। করিম ভাই আর কি এইটা মনে মনে ভাবে। তো যেই বাবা সেই কাজ, তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো ওই শহর থেকে মানে ওই করিম ভাই যে টাউনে গিয়ে রিক্সা চালাইতো, ওখান থেকে তার বাড়ি প্রায় 8-9 কিলোমিটার দূরে, এতটা দূরত্ব ছিল। যাই হোক, তো করিম ভাই আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো ওই টাউন থেকে বেশ কিছুটা দূরে বিশাল বড় একটি বট গাছ ছিল। তো ওই বট গাছের তল দিয়ে আর কি ওই করিম ভাইকে যেতে হবে। তো ওই করিম ভাই যখন ওই বট গাছটার নিচ দিয়ে যেতে ধরে বা বট গাছটার কাছাকাছি যায়, তখন ওই করিম ভাই দেখতে পারে যে একটি লোক ওখানে দাঁড় হয়ে আছে। ওই বট গাছটার নিচে আর কি একটি লোক দাঁড় হয়ে আছে এবং হাতের ইশারায় ওই করিম ভাইকে থামতে বলে, মানে তিনি রিকশায় উঠবেন এরকম আর কি বোঝাচ্ছিল, কিন্তু কোনো কথা বলতেছিল না। তো করিম ভাই ভাবে যাই হোক, যাওয়ার পথে একটি তো ভাড়া পেয়েছি, তো ভাড়াটা মেরেই যাই, এরকম করে আর কি ওই করিম ভাই ভাবে। তো করিম ভাই আস্তে আস্তে ওই লোকটার সামনে যায়। লোকটার সামনে গিয়ে দেখে যে লোকটা একটু বেশি লম্বা এবং অনেক চিকন, একদম মানে শরীরে কোনো মনে হয় কোনো মাংসই নেই, এরকম পরিমাণ চিকন এবং কালো কুচকুচে ছিল। লোকটা কালো কুচকুচে ছিল, আর এদিকে কিন্তু অন্ধকারও ছিল। ওই লোকটার চেহারাও ভালো মতো কিন্তু ওই করিম ভাই দেখতে পাচ্ছিল না। যাই হোক, করিম ভাই এতটুকু বুঝতে পারে যে লোকটা ভীষণ লম্বা। তো ওই লোকটা এক পর্যায়ে করিম ভাইয়ের সাথে কোনো কথা না বলে বা কোথায় যাবে কোনো আশয় বিষয় না বলে, তো ওই লোকটা আর কি করিম ভাইয়ের রিক্সাতে উঠে বসে। তো করিম ভাই রিক্সা চালাচ্ছে। তো করিম ভাই মনে মনে ভাবে যে লোকটা তো বললো না কোথায় যাবে, তো লোকটাকে তো জিজ্ঞাসা করা হলো না। তারপর ওই করিম ভাই ভাবে যে হয়তো সামনেই যাবে বা আমি যেদিকে যাচ্ছি ওদিকেই যাবে, সেই কারণে হয়তো আমাকে কোনো কিছু বলতেছে না যে কোথায় যাবে, তো আমি যেতেই থাকি। তখন করিম ভাই রিক্সা চালিয়ে যাচ্ছেন। তো বেশ কিছু দূর যাওয়ার পর ওই লোকটা যে বটগাছটার নিচে দাঁড় হয়েছিল, ওখান থেকে বেশ কিছুটা দূর যাওয়ার পর লোকটা আর কি ওই করিম মিয়াকে হাতের ইশারায় বলে যে ডানে যেতে। তো তিনি ডানে চলে যায়, মানে করিম ভাই ডানের দিকে যায়। আর এইদিকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছিল, তিনি হালকা পরিমাণ ওই রাস্তা দেখতে পাচ্ছিল, কিন্তু অনেকটা অন্ধকার ছিল। যাই হোক, লোকটা এইভাবে মানে যেমন করিম ভাইয়ের সাথে কোনো কথা বলে না, শুধু হাতের ইশারায় ডানে যেতে বলে, বামে যেতে বলে, সোজা যেতে বলে, এরকম করে লোকটা করিম ভাইকে নিয়ে যাচ্ছে। তো করিম ভাই কোথায় যাচ্ছে তিনি কিন্তু রাস্তা সেইভাবে চিনতে ছিল না বা বুঝতেও পারছিল না লোকটা আসলে কি করতে চাচ্ছে। শুধু করিম ভাই ওই লোকটার হাতের ইশারায় রিক্সা চালিয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে এতটা অন্ধকার একটি জায়গার ভিতরে ওই লোকটা যায়, যেখানে করিম ভাই তার হাতের কোনো অংশই বা চেহারার কোনো অংশই তিনি দেখতে পাচ্ছিল না, এতটা অন্ধকার ছিল। তো ওই অন্ধকারের ভিতরে যাওয়ার পর ওই লোকটি আর কি করিম ভাইকে বলে যে এখানে থামাও, বা এরকম হাতের ইশারায় বলে যে এখানে রাখো। তখন করিম ভাই ওই রিক্সাটা ওখানে থামিয়ে দেয়। তো লোকটা রিক্সা থেকে নামার পর তখন আর কি ওই করিম ভাইকে বলে যে তুমি এখানে দাঁড়াও, 5 মিনিট আমি আসতেছি। ওই লোকটা এই কথা বলে তো অন্ধকারের ভিতর মিলিয়ে যায়। তো করিম ভাই ভাবে হয়তো এখানে কোনো লোকজন আছে বা কোনো ঘরবাড়ি আছে, তো সেখানে হয়তো গেছে, আসবে। তো করিম ভাই কিন্তু সেখানে ওয়েট করতে থাকে এবং করিম ভাইয়ের কাছে কিন্তু সিগারেট ছিল বা ম্যাচ ছিল। তো করিম ভাই ওখানে দাঁড় হয়ে একটি সিগারেট জ্বালায় এবং সিগারেট খেতে থাকে সেখানে দাঁড় হয়ে। তো 5 মিনিট 10 মিনিট কেটে যায়, কিন্তু সিগারেটও এক পর্যায়ে শেষ হয়ে যায়, কিন্তু ওই লোকটা কিন্তু আর আসতেছে না। তো করিম ভাই ভাবে যে লোকটা অন্ধকারের ভিতর কোথায় গেল। তো এর ভিতরেই করিম ভাই ভাবে যে তার কাছে কিন্তু একটা হারিকেন ছিল এবং ওই হারিকেনটা রিকশার তলে বাঁধা ছিল। তো করিম ভাই ওই অন্ধকারের ভিতরে হারিকেনটা খোলার পর তিনি আগুন জ্বালায় এবং হারিকেনটা জ্বালায় দেওয়ার পর তিনি চারদিক দিয়ে দেখে, মানে ওই হারিকেনের আলোতেই দেখতে পায় যে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, শুধু একটা দেয়াল। আশেপাশে
কোনো ঘরবাড়ি নেই এবং অন্ধকার, এতটাই অন্ধকার, মানে তিনি বুঝতেই পারছে না যে তিনি কোথায় আছে। যাই হোক, তো ওই হারিকেনের আলো দিয়ে যখন ওই করিম ভাই ভালো করে দেখতে থাকে যে ওইটা কিসের দেয়াল বা আসলে বিষয় কি, লোকটা কোথায় গেল। তো করিম ভাই যখন ওই হারিকেনের আলো দিয়ে দেয়ালটা ভালো করে দেখে বা দেয়ালের ওপাশে কি আছে এটা দেখার জন্য চেষ্টা করে, তখন ওই করিম ভাই দেখতে পায় যে দেয়ালের ওই পাশে কবরস্থান, মানে তিনি একটা কবরস্থানের পাশে দাঁড় হয়ে আছে। তো তখন করিম ভাই ভাবে যে লোকটি এখানে এসে কি করবে, এত রাত্রেবেলা কবরস্থানে গিয়ে কি করবে। করিম ভাই কিন্তু বুঝতে পারছিল ওই লোকটা মূলত কবরস্থানে গেছে। তো করিম ভাই কিন্তু ভয় পাচ্ছিল না। তো করিম ভাই মনে মনে ভাবে যে হয়তো লোকটার কেউ মারা গেছে, তো লোকটা কবর জিয়ারত করতে এসেছে, লোকটার হয়তো কোনো আত্মীয় স্বজন বা কেউ মারা গেছে, এখানে কবরস্থান বা কবর আছে, তো ওই লোকটি তার কবর জিয়ারত করতে এসেছে। তো করিম ভাই সেখানে ওয়েট করতে থাকে, কিন্তু ওই লোকটার কোনো আসার নামগন্ধই নেই। তিনি তবুও ওখানে ওয়েট করতে থাকে এবং এদিকে কিন্তু করিম ভাই ভাবতেছিল যে হয়তো লোকটা কবর জিয়ারত করতেছে, একটু তো সময় লাগবে। তো করিম ভাই ওখানে একটার পর একটা সিগারেট খেতে থাকে এবং ওই হারিকেনের আলোতে সব কিছু দেখতে পারে আর কি, বা দেখতেছে যে লোকটা কখন আসে। যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর করিম ভাই দেখতে পারে যে এইবার ওই লোকটি আসতেছে, কিন্তু তার ঘাড়ে যেন কি নিয়ে একটা আসতেছে। ওই করিম ভাই দেখতে পারে, ওই হারিকেনের আলোতে দেখতে পারে যে লোকটি আসতেছে, এবং লোকটি যখন বেশ কিছু দূর বা ওই করিম ভাইয়ের কাছাকাছি আসে, তখন করিম ভাই ক্লিয়ারভাবে দেখতে পারে যে হ্যাঁ, ওই লোকটি কিন্তু তার ঘাড়ে কাফনের কাপড় দিয়ে মোড়ানো একটি লাশ নিয়ে ওই লোকটি করিম ভাইয়ের কাছে এসে এইবার করিম ভাইকে বলে যে এইবার চল। তাকে কিন্তু এইবার তুই করে বলতেছে যে এইবার চল। আর ওই লোকটার ঘাড়ে কিন্তু কাফনের কাপড় দিয়ে একটি লাশ ছিল, ওই লাশটা কবর থেকে তুলে এনেছে, এটা কিন্তু ওই করিম ভাই দেখতে পাচ্ছিল। যাই হোক, করিম ভাই যখন আরও ভালো করে ওই লোকটার চেহারার দিকে খেয়াল করে, কাঁধে তো একটা লাশ কাফনের কাপড় দিয়ে মোড়ানো ছিলই, এবং করিম ভাই যখন ভালো করে ওই লোকটার চেহারার দিকে খেয়াল করে, তখন করিম ভাই দেখতে পারে যে ওই লোকটার চোখগুলো একদম গোল। মানুষের চোখ একটু কিন্তু লম্বা হয় বা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু ওই লোকটার চোখগুলো একদম গোল। আমরা হয়তো অনেকেই পেঁচার চোখ দেখেছি, পেঁচা পাখির চোখ দেখেছি, তো সেম ওই রকম গোল এবং চোখগুলো লাল টকটকে। এইটা দেখার পর করিম ভাই তো ভীষণ ভয় পেয়ে যায় যে তিনি কি করবেন, রিক্সা চালাইবেন না ওখান থেকে দৌড় দিবেন, এইরকম তিনি ভাবতেছিলেন। আর ওই লোকটার চেহারাটা আস্তে আস্তে এত ভয়ঙ্কর হতে থাকে, মানে ওই করিম ভাই নিতেই পারছে না। তিনি তার চোখের সামনেই দেখতে পাচ্ছে যে লোকটার চেহারা অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে বা হচ্ছে। তখন ওই করিম ভাই কোনো কিছু না ভেবে আল্লাহর নাম নিয়ে একটা চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়াতে শুরু করে। কিন্তু তিনি কত দূর পর্যন্ত দৌড়ে গিয়েছিলেন তার মনে নেই। করিম ভাই আর কি দৌড়াতে অজ্ঞান হয়ে পড়ে যায়। যাই হোক, পরবর্তীতে যখন করিম ভাইয়ের জ্ঞান ফেরে, তিনি দেখে যে তিনি তার বাড়িতে শুয়ে আছেন তার বিছানায়। তো সকালবেলা ওই কবরস্থানের পাশ দিয়ে লোকজন যেতে ধরে ওই করিম ভাইকে দেখতে পারে তিনি রাস্তার সাইডে পড়ে আছেন অজ্ঞান হওয়া অবস্থায়। তো লোকজন খোঁজখবর নিয়ে আর কি তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। যাই হোক, যখন করিম ভাইয়ের জ্ঞান ফেরে, তখন আর কি করিম ভাই সব ঘটনা সবাইকে খুলে বলে যে এরকম ঘটনা তার সাথে ঘটে গেছে ওই কবরস্থানে। প্রিয় লিসেনার্স, তো একটি হুজুরকে আনা হয়। হুজুর এসে তো তাকে ঝাড়ফুঁক করে, মোটামুটি তিনি সুস্থ হয়ে যায়। কিন্তু ঘটনাটা কিন্তু এখানেই শেষ হলে ভালো হতো বা শেষ হতে পারত। প্রিয় লিসেনার্স, ঘটনাটা কিন্তু এখানে শেষ হয়নি। করিম ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটার পর তাদের বাড়িতে এবং করিম ভাইয়ের ওয়াইফের সাথে কিছু ঘটনা ঘটা শুরু হয়।
আর এর আগে কখনোই কিন্তু করিম ভাইয়ের ওয়াইফের সাথে কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু করিম ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটার পর তাদের বাড়িতে এবং করিম ভাইয়ের ওয়াইফের সাথে ঘটনাগুলো ঘটতে থাকে। এইদিকে কিন্তু করিম ভাই মোটামুটি একদম সুস্থ হয়ে গেছে এবং করিম ভাইয়ের ওয়াইফ তিনি কিন্তু একটু ধার্মিক মহিলা ছিল। তিনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো এবং তাহাজ্জুদের নামাজ পড়তো। যাই হোক, তো এইরকম একদিন রাতের শেষের দিকে বা ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওই করিম ভাইয়ের ওয়াইফ ঘুম থেকে ওঠার পর তো তাদের টিউবওয়েলটা ছিল একটু দূরে, মানে করিম ভাইদের ঘর থেকে বেশ কিছুটা দূরে, এবং ওই টিউবওয়েলের পাশে বিশাল বড় একটি হিজল গাছ ছিল। আর তাদের আঙিনাটা কিন্তু বেশ বড়ই ছিল, আশেপাশে একটু ঘরবাড়ি কম ছিল। যাই হোক, ওই টিউবওয়েলের পাশে বিশাল বড় একটি হিজল গাছ ছিল। তো ওই করিম ভাইয়ের ওয়াইফ তিনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠার পর তো ওই টিউবওয়েলে যায় অজু করার জন্য, আর টিউবওয়েলটা তাদের ঘর থেকে বেশ কিছুটা দূরে ছিল। যাই হোক, যখন ওই করিম ভাইয়ের ওয়াইফ টিউবওয়েলের কাছে যায়, গিয়ে অজু করতে থাকে, তখনই চোখ যায় ওই করিম ভাইয়ের ওয়াইফের যে ওই হিজল গাছের দিকে। তখন ওই করিম ভাইয়ের ওয়াইফ দেখতে পারে যে ওই হিজল গাছের নিচে এবং ওই হিজল গাছটার সাথে শরীর লাগিয়ে বা হেলান দিয়ে কেউ একজন দাঁড় হয়ে আছে। এইটা আর কি ওই করিম ভাইয়ের ওয়াইফ দেখতে পারে যে হিজল গাছটার সাথে কেউ দাঁড় হয়ে আছে। তো ওই করিম ভাইয়ের ওয়াইফ যখন ভালো করে খেয়াল করে, তখন তিনি দেখতে পারে যে করিম ভাইয়ের একটি খালু ছিল, সেই খালু আর কি ওই হিজল গাছের সাথে দাঁড় হয়ে আছে। এবং ওই লোকটি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো এবং অনেক ভালো একজন লোক ছিল। তিনি কিন্তু সবসময় জুব্বা পাঞ্জাবি এগুলো পরতো। সেম ওই রকম অবস্থায় ওই হিজল গাছের নিচে তার মানে করিম ভাইয়ের খালু দাঁড় হয়ে আছে। এটা কিন্তু ওই করিম ভাইয়ের ওয়াইফ দেখতে পাচ্ছিল। তো দেখতে থাকে এবং করিম ভাইয়ের ওয়াইফের হঠাৎ করেই মনে পড়ে যায় যে তার হাজব্যান্ডের এই খালু তো অনেক আগেই মারা গেছে, তিনি তো আর এই দুনিয়াতে নাই। তাহলে তিনি কিভাবে ওই হিজল গাছের নিচে এরকম জুব্বা পরে দাঁড় হয়ে আছে? এটা যখন ওই করিম ভাইয়ের ওয়াইফের মাথায় চলে আসে, তখন তো তিনি ভীষণ ভয় পায়। ভীষণ ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে রুমের ভিতর চলে আসে। আর তিনি কিন্তু চিৎকার দেয়নি, দৌড়ে চলে আসে। আসার পর সেই দিন আর ওই করিম ভাইয়ের ওয়াইফ তাহাজ্জুদের নামাজ পড়েনি। তিনি মনে মনে সারা রাত্র, যতটুকু রাত্র বাকি ছিল, তিনি ভাবতে থাকে যে এটা তিনি কি দেখলো। আর এদিকে কিন্তু ওই করিম ভাইয়ের ওয়াইফ এই ঘটনাটি কারো সাথেই শেয়ার করেনি। যাই হোক, তো এরকম এই ঘটনাটা কিন্তু ওই করিম ভাইয়ের ওয়াইফের সাথে ঘটে যায়। আর করিম ভাইয়ের ওয়াইফ কিন্তু কারো সাথেই শেয়ার করেনি। তো এরকম 2-1 দিন কেটে যায়। তো সন্ধ্যার আগে আগে বা মাগরিবের নামাজের আগে আগে আরেক দিন এই ঘটনাটি ঘটে যায়। যেমন ওই করিম ভাইয়ের ওয়াইফ তিনি তার আঙিনার ভিতর সন্ধ্যার আগে আগে কাঁচা মাছ রান্না করার জন্য কাটতেছিলেন বা বটি দ্বারা টুকরো টুকরো করতেছিলেন। তো সেই সময় আর কি ওই করিম ভাইদের বাড়িতে আর কোনো লোক ছিল না, শুধু একাই ওই করিম ভাইয়ের ওয়াইফ ছিল। তো তিনি মাছগুলো কাটতেছেন বা টুকরো টুকরো করতেছেন। যখনই এরকম কাটতেছেন, হঠাৎ করেই আর কি করিম ভাইয়ের ওয়াইফ দেখতে পারে যে ওই হিজল গাছের ওই দিকে বাতাস হচ্ছে বা তার বাড়ির ভিতরে বেশ কিছুটা বাতাস হচ্ছে। আর কোনো জায়গায় বাতাস নেই, শুধু তাদের বাড়ির ভিতরে এবং ওই টিউবওয়েলের কাছে যে হিজল গাছটা, ওখানেই আর কি বাতাসগুলো হচ্ছে। তো তখন করিম ভাইয়ের ওয়াইফ ওইদিকে তাকানোর পর দেখতে পারে যে ওই হিজল গাছটার উপর থেকে কেউ একজন বেয়ে বেয়ে সাপের মতো করে নামতেছে, কিন্তু মানুষ আকৃতির। ওই হিজল গাছটা থেকে মানুষ আকৃতির একজন লোক বা ওই রকম কিছু একটা সাপের মতো বেয়ে বেয়ে আর কি গাছ থেকে নামতেছে। যখন করিম ভাইয়ের ওয়াইফ কিন্তু এটা দেখতে পাচ্ছিল তার নিজের চোখে এবং দেখতে পারে গাছ থেকে নেমে ওই জিনিসটা মাছগুলোর দিকেই আসতেছে। তখন তো করিম ভাইয়ের ওয়াইফ ভীষণ ভয় পায়, দৌড়ে রুমের ভিতর চলে যায়। রুমের ভিতর যাওয়ার পর করিম ভাইয়ের ওয়াইফ
ওখান থেকে দেখতে থাকে যে মানুষ আকৃতির বা মানুষের মতো যে জিনিসটা ওই হিজল গাছ থেকে নেমে আসতেছিল তার দুটি পা নেই, শুধু হাত, এবং হাতের উপর ভর দিয়ে ওই পর্যন্ত এসেছে, ওই মাছগুলোর কাছে এসেছে। ওই মাছগুলোর কাছে আসার পর দেখে, মানে ওই করিম ভাইয়ের ওয়াইফ দেখতে পায় যে ওখান থেকে বেশ কিছুটা মাছ আর কি ওই লোকটা মুখের ভিতর নেয়, নিয়ে খেয়ে ফেলে বা গিলে ফেলে কাঁচায়। খাওয়ার পর দেখে যে ওই লোকটা স্বাভাবিকভাবেই আবার চলে যাচ্ছে, কিন্তু এখানে ভয়ের বিষয় হচ্ছে ওই লোকটার দুটি পা নেই, শুধু হাত, এবং সাপের মতো বাইয়ে বাইয়ে সাপ যেভাবে চলে তো ওইভাবে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে আর কি পথ এগিয়ে যায়। আর ওই লোকটার নাকি চুলগুলো অনেক বড় বড় ছিল, অনেক বড়, এবং ওই চুলের কারণে ওই করিম ভাইয়ের ওয়াইফ তিনি চেহারা দেখতে পারেনি। তো ওখান থেকে বেশ কিছুটা মাছ খেয়ে আবার যেভাবে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে এসেছিল সেম ওই রকমভাবে আবারও ওই হিজল গাছের দিকে চলে যাচ্ছে। যখন বেশ কিছুটা দূরে যায়, যাওয়ার পর আবারও ওই করিম ভাইয়ের ওয়াইফ ঘর থেকে বের হয়। বের হওয়ার পর দেখে যে ওই লোকটা বা মানুষের আকৃতির যে অবয়বটি সেটি সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে আবার ওই হিজল গাছের উপরে উঠে অদৃশ্য হয়ে গেল। এইটা দেখার পর তিনি তো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তিনি এর আগেও দেখেছে তার মৃত খালুকে, মানে করিম ভাইয়ের মৃত খালুকে দেখেছে। আজকে আবার তার থেকে বেশি ভয়ঙ্কর একটি জিনিস দেখলো। তো এইবার তিনি ডিসিশন নেয় যে এই ঘটনাগুলো কারোর সাথে শেয়ার করবে। তো করিম ভাইয়ের ওয়াইফের একটি হুজুর পরিচিত ছিল, তো সেই হুজুরের কাছে আর কি করিম ভাইয়ের ওয়াইফ চলে যায়। এখানে একটা কথা বলি, করিম ভাইয়ের ওয়াইফ কিন্তু তার হাজব্যান্ডের সাথে একটা বারও এই ঘটনাগুলো শেয়ার করেনি, কারণ তিনি এমনিতেই ভয় পেয়ে আছেন। আবার যদি এগুলো বলে তাহলে হয়তো আরও অনেক ভয় পাবে, সেই কারণে ওই করিম ভাইয়ের ওয়াইফ তাকে এগুলো বলেনি। যা করার তিনি একাই করবেন। আর তার বিশ্বাস ছিল তিনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং তার অনেক দোয়া দৌলত জানা ছিল, তার কোনো ক্ষতি করতে পারবে না এই ভয়ঙ্কর জিনিসগুলো, এতটুকু বিশ্বাস ছিল সেই করিম ভাইয়ের ওয়াইফের। যাই হোক, তিনি আর কি একটি হুজুরের কাছে যায়, যাওয়ার পর সব ঘটনা খুলে বলে যে এরকম এরকম। পরবর্তীতে ওই হুজুরটি আসে, তাদের বাড়িতে আসার পর ওই করিম ভাইয়ের ওয়াইফকে বলে যে দেখুন, আপনার স্বামীর সাথে একটি জিন আছে, বা তাকে কিছুদিন হয় একটি জিন ফলো করতেছে আপনার স্বামীকে, সেই জিনটাই আর কি এই কাণ্ডগুলো করতেছে বা আপনার সামনে বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আসতেছে। ওই হুজুরটা এই কথা বলে। আর ওই জিনটা নাকি করিম ভাইয়ের সাথে এসেছে ওই কবরস্থান থেকে, হয়তো বা ওই জিনটার আসর নাকি ওই করিম ভাইয়ের উপর ছিল, আর করিম ভাইয়ের ওয়াইফের সাথে আর কি ছিল না, করিম ভাইয়ের সাথে ছিল। যাই হোক, তখন ওই করিম ভাইয়ের ওয়াইফ বলে যে এটার সমাধান কি। তখন ওই কবিরাজ বলে যে বাড়িটা বন্ধ করতে হবে এবং আপনার স্বামীকে আমি একটি তাবিজ দিয়ে যাব, এইটা আপনার স্বামীকে ধারণ করতে বলবেন, দেখবেন যে মোটামুটি সব ঠিক হয়ে যাবে। তখন ওই কবিরাজ বাড়িটি সুন্দর করে বন্ধ করে দিয়ে যায় এবং একটি তাবিজ দিয়ে যায়। সেই তাবিজটা ওই করিম ভাই ইউজ করে। তো তারপর থেকেই আর কি তাদের সাথে কোনো কিছু ঘটে নাই, প্রিয় লিসেনার্স। পরবর্তীতে আর কি করিম ভাইয়ের ওয়াইফ এবং করিম ভাই জানতে পারে যে মূলত যে জিনিসটাকে প্রথমেই তারা কবরস্থানে দেখেছিল ওইটাই ছিল জিন, এবং ওটি একটি পিশাচ ছিল, পিশাচ জিন, লাশ খেকো জিন। ওই হুজুরে আর কি বলেছিল কিছু কিছু জিন আছে তারা কবরস্থানে যায়, গিয়ে লাশ তুলে খায়, এরকম জিন কিছু আছে। তো এখানে ওই হুজুর বুঝতে পারেনি যে করিম ভাইকে এর ভিতরে জড়ানোর প্রয়োজনটা কি বা কি দরকার ছিল, এটা ওই হুজুরও বলতে পারেনি বা এটা বুঝতে পারেনি কেউ, যে এখানে কেন ওই জিনটা কেন করিম ভাইকে সাথে নিয়েছিল বা জড়াইছিল, এটা আজও তারা বলতে পারে না। প্রিয় লিসেনার্স, এই ছিল মূলত ঘটনাটি। যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, পলাশ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত ভয়ঙ্কর বা এত সুন্দর একটি ঘটনা
আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আর যারা সত্য ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তারা কিন্তু দুটি উপায়ে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারবেন। এক হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর এক হচ্ছে ইমেল করে। তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01818193369, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতের খোঁজে 893@gmail.com। তো এই দুটি উপায়ে কিন্তু আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। প্রিয় লিসেনার্স, তো আজকে এই পর্যন্তই থাকলো। আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।